নমস্কার বন্ধুরা। বিহারে এনডিএর মধ্যে কি মুখ্যমন্ত্রিত্বের লড়াই শুরু হয়েছে? রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান কি নীতিশ কুমারকে চ্যালেঞ্জ করছেন, না বিজেপিকে বড় বার্তা দিচ্ছেন? রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান অর্থাৎ লোক জনশক্তি পার্টি রামবিলাস এর নেতা এবং 5 জন এমপির নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি জানিয়েছেন যে বিহার বিধানসভা নির্বাচনে 243টি আসনে তিনি লড়বেন। 243টি আসনে তিনি ফিজিক্যালি লড়বেন না, নমিনেশন জমা দেবেন না, কিন্তু 243টি আসনের সবগুলোতেই এনডিএর ক্যান্ডিডেটকে তিনি জেতাবেন বা জেতানোর জন্য চেষ্টা করবেন। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় চিরাগ পাসওয়ান বিহারে এত বড় নেতা হয়ে গেছেন যে তার নামে বিহারে এবারে নির্বাচন হবে। এনডিএর অন্য দলগুলোর ক্যান্ডিডেটরাও তার নামেই জিতবেন এবারে। অর্থাৎ নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের ক্যান্ডিডেটরাও চিরাগ পাসওয়ানের নামের ওপরে বা ছবির ওপরে নির্ভর করবেন। নরেন্দ্র মোদীর বিজেপির ক্যান্ডিডেটরাও আপনার চিরাগ পাসওয়ানের নাম এবং ছবির ওপরে নির্ভর করবেন। অন্য যে ছোট ছোট দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতারা, তাদের ক্যান্ডিডেটরাও আপনার চিরাগ পাসওয়ানের ওপরে নির্ভর করবেন। শুধু তা না, চিরাগ পাসওয়ান নিজেও এবার ভালো সংখ্যক ক্যান্ডিডেট দিতে চাইছেন, যাতে তিনি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন তো হলেনই, অন্যথায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা তিনি ঠিক করবেন। অর্থাৎ তিনি কিং হতে চাইছেন প্রথমে, কিং হতে না পারলে কিং মেকার হবেন। বিহারে এবারের বিধানসভা নির্বাচনে এইটা কি বড় ধরনের কোনো রাজনীতির সম্ভাবনা জিইয়ে দিয়েছে? এর ফলে কি শুধুমাত্র নীতিশ কুমারই সংকটে পড়েছেন? আপনারা জানেন 2020 সালে অর্থাৎ 5 বছর আগে যখন বিহারের বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন সিট শেয়ারিং নিয়ে এনডিএর মধ্যে বিরাট ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার কারণে আপনার চিরাগ পাসওয়ান শেষ পর্যন্ত এনডিএ থেকে আলাদা হয়ে 243টি আসনে ক্যান্ডিডেট দিয়েছিলেন। একজন মাত্র তার ক্যান্ডিডেট জিতেছিলেন, বাদ বাকি সবাই হেরেছিলেন। কিন্তু তিনি নীতিশ কুমারের যে ক্ষতি করেছিলেন, জনতা দল ইউনাইটেড মানে জেডিইউকে যেভাবে তিনি ক্ষতিগ্রস্ত করেছিলেন, তা আজকে পর্যন্ত নীতিশ কুমার ভুলতে পারেননি। এবারে বিজেপির কারণে তিনি আবার এনডিএতে ঢুকেছেন এবং এনডিএতে ঢুকে লোকসভা নির্বাচনে একসাথে বিজেপি এবং জেডিইউর সঙ্গে লড়াই করেছেন, করে 5 জন এমপি 5টি সিটে তিনি তার ক্যান্ডিডেটকে তিনি নিজ সহকারে তিনি বিজয়ী করেছেন। এবার তার উচ্চাকাঙ্ক্ষা নীতিশ কুমারের জন্য আবার নতুন করে সংকট তৈরি করেছে। তিনি যদিও বারবার বলছেন তিনি মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করছেন না, কিন্তু সবাই জানে এটা তার মনের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা জেগেছে। তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থাতেই তিনি তার দলের কর্মীদেরকে দিয়ে পোস্টার বানিয়ে তাদেরকে দিয়ে আপনার দাবি তুলিয়ে এবার তিনি বলেছেন যে তিনি বিহারের বিধানসভা নির্বাচনে লড়াই করবেন, অর্থাৎ তিনি এবার বিধায়ক হবেন। আচ্ছা বলেন তো, যদি কোনো কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে না জাগে, তাহলে তিনি কেন বিধানসভায় লড়াই করবেন? বিধানসভায় লড়াই করলে তিনি কি হবেন? বিধায়ক হবেন। তারপর তাদের জোট জিতলে তিনি বড়জোর মন্ত্রী হতে পারেন। যিনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন, সারা ভারতবর্ষের তিনি মন্ত্রী, ফুড প্রসেসিং মিনিস্ট্রির তিনি মন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্টার, তিনি কেন একটা রাজ্যের মন্ত্রী হতে চাইবেন? তার কাছে বিরাট বড় ভারতবর্ষ তার কর্মক্ষেত্র। সেই সমগ্র ভারতবর্ষের মন্ত্রিত্ব ছেড়ে তিনি একটা রাজ্যের মন্ত্রী কেন হতে চাইবেন? কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে অনেকেই রাজ্যে এসেছেন রাজনীতিতে, কিন্তু এসেছেন মুখ্যমন্ত্রী পদে বসার জন্য। আপনারা অনেকে বিভিন্ন সময় দেখেছেন, কংগ্রেস রাজত্বেও দেখেছেন, তারপর বিজেপি রাজত্বে অল্প হয়েছে, কিন্তু হয়েছে। তো মুখ্যমন্ত্রিত্বের জন্যই তিনি বিহারে আবার ফিরতে চাইছেন।
এবং তিনি দাঁড়াবেন। শুধু তো দাঁড়াবেন না, তিনি বলে দিয়েছেন তিনি 243টি আসনেই এনডিএর ক্যান্ডিডেটদেরকে জেতানোর জন্য চেষ্টা করবেন। এত বড় নেতা কি চিরাগ পাসওয়ান হয়েছেন এটা কেউ মানবেন? যে ব্যক্তি গতবার 243টি আসনে লড়াই করে মাত্র একটি আসনে জিতেছিলেন, যার দল জিতেছিল, সে ব্যক্তি বলছেন 243টি আসনে জেতাবেন। তার মানে বোঝা যায় যে তিনি এবার বিজেপির জন্য এবং আপনার জেডিইউর জন্য বড় মাথা ব্যথার কারণ আবার হতে যাচ্ছেন। অর্থাৎ আবার সিট শেয়ারিং নিয়ে এনডিএর মধ্যে বিরাট ঝামেলা অপেক্ষা করছে। আর এই ঝামেলাতে চাপটা বেশি নীতিশ কুমারের পাশাপাশি বিজেপির জন্য। কেন? নীতিশ কুমার তো চাইছেন আবারও মুখ্যমন্ত্রী হতে। নীতিশ কুমারকে বলে দিয়েছে বিজেপি যে তার নেতৃত্বে ইলেকশন হবে, কিন্তু তাকে মুখ্যমন্ত্রী করা হবে একবারও বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য নেতারা কেউ বলেননি। এটার জন্য নীতিশ কুমার এমনিতে টেনশনে আছেন যে শেষ পর্যন্ত ইলেকশনে তার নেতৃত্বে ইলেকশন লড়ে তাকে না আবার আউট করে দেয়। এবার বিজেপি চাইছে এবার প্রথম বিজেপির কোন ক্যান্ডিডেট যাতে মানে এমএলএ যাতে বিহারে মুখ্যমন্ত্রী, অর্থাৎ বিজেপির নেতা যাতে মুখ্যমন্ত্রী হয় বিহারে। এটা বিজেপির কোন কোন নেতা এবার পরিষ্কারভাবে সাংবাদিকদের সামনে বলেওছেন যে এটা অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন পূরণ করার জন্য এটা জরুরি যে এবার বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন। এটা নীতিশ কুমারের জন্য বিরাট একটা টেনশনের কারণ। এবার তাহলে কি বোঝা গেল? বোঝা গেল জেডিইউ চাইছে, নীতিশ কুমার চাইছেন যে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী থাকুন। বিজেপি চাইছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এবং তাদের দলের সব নেতারা চাইছেন যে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক। এই অবস্থাতে আপনার চিরাগ পাসওয়ান চাইছেন যে তিনিও মুখ্যমন্ত্রী হন। অর্থাৎ মুখ্যমন্ত্রিত্বের জন্য এবার ত্রিমুখী লড়াই এনডিএর ভেতরে। এই লড়াইটাতে জিততে হলে চিরাগ পাসওয়ানকে তো এবার ম্যাক্সিমাম সিটে লড়াই করতে হবে। অর্থাৎ তাকে যদি 2-4-5টা যদি সিট দিয়ে দেয়, এই 2-4-5 জন এমএলএ নিয়ে তো তিনি মুখ্যমন্ত্রিত্ব দাবি করতে পারবেন না। তাহলে তাকে এবার 30-40-50 এরকম মানে একটা ভালো সংখ্যক আসন তাকে মানে থেকে এনডিএ থেকে নিতে হবে। সেগুলো তো লড়াই করাতে হবে, তার ক্যান্ডিডেটদেরকে জিতিয়ে আনতে হবে। তাহলে যদি তার কাছে 30-40 জন এমএলএ থাকে তাহলেই তিনি তাদেরকে দিয়ে দাবি তোলাতে পারবেন যে আমাদের নেতাকে মুখ্যমন্ত্রী করতে হবে, অন্যথায় আমরা ভিন্ন চিন্তা ভাবনা করব। কিন্তু সেইটা কিভাবে সম্ভব? বিজেপি তো চাইছে যে এবার বিজেপি সবচেয়ে বেশি সংখ্যক আসনে লড়াই করতে। আবার নীতিশ কুমার কোনোভাবেই বিজেপিকে 100-র বেশি আসন দিতে রাজি না। 100-র নিচে এটা হলো নীতিশ কুমারের দলের, কারণ তারা জানে বিজেপিকে বেশি আসন দিলে যদি অ্যাক্সিডেন্টালি জিতে যায় তাহলে তো হ্যান্ডেল নীতিশ কুমারের দল। এই অবস্থাতে তাদেরকে যথাসম্ভব কম আসন দিয়ে নিশ্চিত হতে চায় জেডিইউ। এবার যদি চিরাগ পাসওয়ান বেশি সংখ্যক আসন দাবি করে এবং করছে, নাকি গোপনে নাকি করতে শুরু করেছে, তাহলে কার ভাগ থেকে চিরাগকে আসন দেবে? নীতিশ কুমার তো আসন ছাড়তে কোনোভাবেই রাজি না, কোনোভাবেই কম্প্রোমাইজ করতে রাজি না। বিজেপি যদি আসন নিজের ভাগ থেকে দেয় তাহলে তো বিজেপির সেই মুখ্যমন্ত্রিত্বের স্বপ্ন তো ভেঙে খান হয়ে যাবে ইলেকশনের আগেই। তাহলে কি হবে? তাহলে আবার নতুন করে সমস্যা হবে। আবার হাম পার্টির নেতা কোনোভাবেই তার দলের আসন কমাতে চাইবে না। তো কে আসন ছাড়বে? কেউ যদি আসন না ছাড়ে তাহলে চিরাগ পাসওয়ানের স্বপ্ন কিভাবে পূরণ হবে? এই অবস্থাতে বিহারের রাজনীতিতে এখন আদতে ইন্ডিয়া জোট জিতবে না এনডিএ জোট জিতবে, এর চেয়েও বড় প্রশ্ন হয়ে গেছে মুখ্যমন্ত্রিত্বের জন্য এনডিএর ভেতরে যে লড়াইটা শুরু হয়েছে, সেই লড়াইয়ে শেষ পর্যন্ত ইলেকশন পর্যন্ত, অন্ততপক্ষে ভোট গণনা পর্যন্ত কে হাসতে পারে? নীতিশ কুমার হাসবেন না চিরাগ পাসওয়ান হাসবেন না নরেন্দ্র মোদী হাসবেন? নরেন্দ্র মোদী হাসতে পারবেন তখনই যখন বিজেপি ম্যাক্সিমাম আসনে ক্যান্ডিডেট দিতে পারবে। নীতিশ কুমার তখনই হাসতে পারবেন যখন তার দল ম্যাক্সিমাম সিটে আপনার কন্টেস্ট করতে পারে। আর চিরাগ পাসওয়ান তখনই হাসতে পারবেন যখন তিনি 40-50টা আসনে তার ক্যান্ডিডেটদেরকে দাঁড় করিয়ে তাদেরকে জিতিয়ে আনার জন্য সম্পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন, তখনই তিনি হাসতে পারবেন। এছাড়া কেউ তো হাসতে পারবেন না। তো শেষ পর্যন্ত কি হয়? বিহারের রাজনীতি এত জমিয়ে উঠেছে, বিহারের নির্বাচনের সিট শেয়ারিং এবারে এত মজাদার হতে চলেছে।
এত জমজমাট হতে চলেছে এবং এত টাগ অফ ওয়ার এনডিএর ভেতরে হতে চলেছে যে সারা দেশের মানুষের নজর বিহারের দিকে চলে গেছে। এখন সবার অ্যাটেনশন, সমস্ত ফোকাস বিহারের দিকে। কি হবে বিহারে, কে জিতবে, এর আগে হলো কে বেশি আসন নেবে। আর এনডিএর মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে কে এগিয়ে থাকবেন ভোট গণনা পর্যন্ত। ভোট গণনার পরে তো পরিষ্কার হবে চিত্রটা, কিন্তু ততক্ষণ পর্যন্ত কে এগিয়ে থাকবেন এনডিএর ভেতরে, চিরাগ পাসওয়ান না নীতিশ কুমার না নরেন্দ্র মোদীর দলের নেতারা। কি বলেন আপনারা? ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর সুযোগ রয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।